আসসালামু আলাইকুম। কমেন্টে এবং ইনবক্সে অনেক রিকোয়েস্ট আমি দেখতে পাই যে স্যার আমরা জ্যামিতির কিছু বুঝি না, জ্যামিতি একদম বেসিক জিরো থেকে শুরু করতে চাই। তো যারা জ্যামিতি একদম বেসিক জিরো থেকে হিরো হতে চান তাদের জন্যই আমাদের এই আয়োজন। আমরা সর্বমোটে 4টা ক্লাস করব আজকের পর থেকে, টানা 4টা ক্লাস। আজকে পর্ব 1 চলছে। তো এই 4টা ক্লাস দেখার পর ইনশাআল্লাহ আপনি জ্যামিতির জিরো থেকে বস হিরো হয়ে যাবেন। তো আজকের এই প্রথম ক্লাস থেকে 4র্থ নাম্বার ক্লাস যেদিন আপনার শেষ হবে ইনশাআল্লাহ আপনি টোটাল 20 মার্কের মধ্যে 20 মার্কেই অ্যান্সার করে আসতে পারবেন যে কোনো জব নিয়োগ পরীক্ষায়। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। জ্যামিতি যেহেতু আমরা জিরো থেকে শুরু করছি, জ্যামিতির অর্থটা আমরা জেনে নিই। জ্যা অর্থ ভূমি, আমরা হয়তো অনেকে আগে থেকেই জানি, আর মিতি অর্থ পরিমাপ। তো আমরা যেহেতু জিরো থেকে শুরু করছি তাহলে জ্যামিতির একদম বেসিক এই ফোঁটাটা থেকে শুরু করছি, বিন্দু থেকে। তো এই বিন্দু দেখছেন এখানে একটা ফোঁটা জাস্ট, এটারও কিন্তু সংজ্ঞা আছে জ্যামিতিতে। তো আমাদের সেটা অবশ্যই জানতে হবে। বিভিন্ন জব নিয়োগ পরীক্ষার ভাইভা এবং এমসিকিউ বা প্রিলি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। কীরকম দেখুন, বিন্দুর সংজ্ঞা। তো সর্বপ্রথমে আমরা জানছি বিন্দুর সংজ্ঞা। বিন্দু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। আবার বলছি, এই যে দেখতে পাচ্ছেন এই ফোঁটাটা, এটার কিন্তু কোনো দৈর্ঘ্য নেই, কোনো প্রস্থ নেই, কোনো উচ্চতা বা বেধ নেই। তাহলে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, জাস্ট আছে, এটা বোঝা যাচ্ছে, তাকে আমরা বলবো বিন্দু। তো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে বিন্দুর দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতাও নেই। তো এবারে আমরা যা জানবো 2 নম্বরে, সেটি হচ্ছে রেখা। এই বিন্দুটাকে যদি আমরা বর্ধিত করি, একটা দৈর্ঘ্য দিয়ে দেই, দেখুন আমি দৈর্ঘ্যটা কিন্তু অসীম পর্যন্ত দিয়ে দিলাম। বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই দিক দিয়ে এই যে রেখাটা কত দূর পর্যন্ত বিস্তৃত? পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু এই রেখা শেষ হবে না। আবার এই দিক দিয়ে কত দূর পর্যন্ত বিস্তৃত? পৃথিবী শেষ হয়ে যাবে, এই রেখার শেষ হবে না, অসীম পর্যন্ত বিস্তৃত। তো এই রেখার সংজ্ঞায় আমরা এভাবে মনে রাখতে পারি, যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। মানে এইটাকে তো আমি মাপতে পারবো না, এটা তো বৃদ্ধি, আচ্ছা এটা তো অসীম পর্যন্ত, এই দিকেও অসীম পর্যন্ত, তাহলে এটাকে কি আমি পরিমাপ করতে পারবো? পারবো না। আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলছি, আপনারা আজকে অবশ্যই এই ক্লাসটার সময় খাতা কলম নিয়ে বসবেন, যা কিছু সংজ্ঞাগুলো দিচ্ছি তা খাতায় লিপিবদ্ধ করবেন। তো দেখুন এটার কোনো শেষ নেই, অসীম পর্যন্ত বিস্তৃত। এজন্য রেখার সংজ্ঞায় আমরা এভাবে বলবো, যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্ত বিন্দু নেই। দেখুন এটার কোনো শেষ বিন্দু নেই, কোনো শেষ বিন্দু নেই, এটা অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে প্রান্ত কোনো মানে শেষ বিন্দু বলে কোনো কিছু নেই, যেখান থেকে মাপ শুরু করবো এমন কোনো জায়গাও নেই। তাহলে যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্ত বিন্দু নেই, একটিও প্রান্ত বিন্দু নেই, যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্ত বিন্দু নেই, তাকে আমরা বলবো রেখা। এতদিন থেকে আমরা রেখা, রেখাংশ, রশ্মির মধ্যে কিন্তু অনেকেই পার্থক্য জানি না, কিন্তু কথাটা খুবই ইউজ করি। তো দেখুন রেখা কিন্তু এমন একটা জিনিস যার কোনো প্রান্ত বিন্দু নেই এবং অসীম পর্যন্ত বিস্তৃত। এবারে আমরা 3 নম্বর যে সংজ্ঞাটাতে আসব সেটা হচ্ছে রশ্মি। ঠিক একই সিস্টেমের এই একটা প্রান্ত বিন্দু থাকবে, এদিকে একটা প্রান্ত বিন্দু আছে কিন্তু এইদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি, যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, একে আমি পরিমাপ করতে পারবো না কিন্তু, কারণ এটা অসীম পর্যন্ত বিস্তৃত। তো যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, যেহেতু এটি অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে অবশ্যই এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, আর এর প্রান্তবিন্দু আছে একটি। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই কিন্তু একটি প্রান্তবিন্দু আছে, তাকে রশ্মি বলে। আচ্ছা, অনেকে রশ্মি বলে, তো উচ্চারণের পার্থক্য হতে পারে। এবারে আসুন রেখাংশ। একই সিস্টেমে দেখুন এটার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং প্রান্তবিন্দু 2টি। কথাটা আরেকটু বলে নেই, যার 2টি প্রান্তবিন্দু থাকবে, মানে যার 2 দিকে শেষ বিন্দু আছে, তার অবশ্যই দৈর্ঘ্য আছে। এই যে কলমটা দেখছেন, পেনটা, এই দিকে শেষ আছে, এই দিকে শেষ আছে, তাহলে কিন্তু আমি এটা পরিমাপ করতে পারবো, তাহলে এর অবশ্যই দৈর্ঘ্য আছে। তাহলে প্রান্তবিন্দু সংখ্যা হচ্ছে 2টি। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং প্রান্তবিন্দু 2টি, তাকে রেখাংশ বলে। তাহলে আমরা এতক্ষণে জেনে গেছি বিন্দু, রেখা, রশ্মি, রেখাংশ কী জিনিস। তো আমাদের এখান থেকে কিন্তু বিভিন্নভাবে এমসিকিউ পরীক্ষায় মানে প্রিলি পরীক্ষা প্রশ্ন আসতে পারে। যেমন এভাবে প্রশ্ন আসলো, নিচের কোনটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, তাহলে বুঝতেই পাচ্ছেন বিন্দু। আবার এভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটির দৈর্ঘ্য আছে, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, বলুন তো কোনটির আছে, কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এবারে দেখুন আমরা রেখা, রেখাংশ, রশ্মি ছেড়ে এবারে আমরা কোণে চলে যাচ্ছি। সর্বপ্রথমে আমরা জেনে নেব কোণ কী জিনিস। 2টি সরল রেখা, একটি
দুইটি সরলরেখা কোনো বিন্দুতে মিলিত হলে, এই জায়গায় মিলিত হলো, দেখতে পাচ্ছেন এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে দুটি সরলরেখা কোনো বিন্দুতে মিলিত হলে উক্ত মিলন স্থানকে কোণ বলে। তাহলে কোণ উচ্চারণ কিন্তু আমরা একটু জেনে নেব, কারণ এটা গুরুত্বপূর্ণ। এ সি বি, যে জায়গায় কোণটা উৎপন্ন হবে সর্বদাই কোথায়, এতে উৎপন্ন হয়েছে নাকি বিতে নাকি সিতে, সি বিন্দুতে, তাহলে সেটাকে মাঝখানে রেখে আমরা কোণটাকে উচ্চারণ করব। তাহলে এই কোণটার নাম হচ্ছে এ সি বি কোণ। এটাকে আমরা লেখার সময় লিখব এ সি বি কোণ, অথবা আমরা যদি লিখি বি সি এ কোণ তারপরেও চলবে, বি সি এ কোণ। দুই ক্ষেত্রেই যেখানে কোণ উৎপন্ন হয়েছে সেটা থাকবে মাঝখান বরাবর। তাহলে আমরা জানলাম কোণ কি জিনিস। এবারে সমকোণ। তো আমরা যে এই রশ্মিটি দেখছি, এখানে যদি আমরা আর একটা রশ্মি একটা রেখাংশের উপর যদি আর একটা রেখাংশ লম্বালম্বি দাঁড় করিয়ে দেই, একদম মেপে করিনি, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণকে আমরা কি করে মনে রাখবো? 90 ডিগ্রি এর সমান কোণকে, 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। এছাড়াও আলাদা আরও সংজ্ঞা আছে বড় ক্লাসের জন্য, আমরা জাস্ট মনে রাখার জন্য যেহেতু পড়তেছি, আমরা বিষয়গুলো সম্পূর্ণ জেনে নেব, সে কারণে সহজটাই জেনে নেব। 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। তাহলে আমরা সমকোণ জেনে গেলাম, অবশ্যই আপনারা সংজ্ঞাগুলো লিখে নেবেন। এবারে আসুন সূক্ষ্মকোণ। সূক্ষ্ম কথাটার মধ্যেই আমরা দেখছি ছোট ছোট ভাবের কোনো কিছু একটা, সূক্ষ্ম মানে ছোট। তাহলে 90 ডিগ্রি, এখানে তো 90 ডিগ্রি আছে দেখতেই পাচ্ছেন, তো 90 ডিগ্রি না হয়ে যদি 80 ডিগ্রি হয়, 70 ডিগ্রি হয়, মানে 90 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি একটা 50 ডিগ্রি, 50 ডিগ্রি কোণ, এখানে 50 ডিগ্রি কোণ, এটা মুছে দিচ্ছি। তাহলে 50 ডিগ্রি একটা কোণ, তাহলে অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হলো। তাহলে 90 ডিগ্রি এর ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণ কাকে বলবো আমরা? যে কোণটা পরিমাপ 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে সূক্ষ্মকোণ আমরা বলবো 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে। তেমনিভাবে স্থূলকোণ দেখবেন, স্থূলকোণ, স্থূল মানে কথাটার মধ্যে একটু বড় বড় ভাব চলে আসছে, তাহলে এই দিক দিলে 90 ডিগ্রি হয়ে যেত, তো সেই কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তাহলে এটার একটা আবার সীমা আছে, মানে স্থূলকোণ আমরা কাকে বলবো? 90 ডিগ্রি এর চেয়ে বড় কোণকে বলবো, ঠিক আছে, কিন্তু এটার একটা লিমিট আছে। তো আপনারা দেখছেন এই যখন এই দিক দিয়ে ছিল তখন এটা হলো সূক্ষ্মকোণ, আবার যখন এটাকে লম্বালম্বি দাঁড় করিয়ে দিলাম তখন এটা হয়ে গেল সমকোণ, আবার যখন আরেকটু বাড়িয়ে দিলাম 90 ডিগ্রির চেয়ে তখন হয়ে গেল স্থূলকোণ। এখন এটার আবার লিমিট হচ্ছে এই যে এই রেখাটা পার অতিক্রম করা যাবে না, এইটা সরল রেখা বরাবর যে রেখাটা আমরা কল্পনা করব সেটাকে অতিক্রম করা যাবে না। তার মানে আমরা এই কোণটার সঙ্গে এভাবে দিতে পারি 90 ডিগ্রি বা এক সমকোণের চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রি বা এক সরল কোণের চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। এবারে আমরা চলে যাই আর একটু বৃদ্ধি করব, সরল কোণ। এবারে আমরা চলে যাচ্ছি সরল কোণে। তো দেখুন, যদি এই রেখাটাকে আমরা আরও বৃদ্ধি করি, একসময় বৃদ্ধি করতে করতে যদি এই সোজা বরাবর হয়ে যায়, এই সব কিছু নাই ধরে নিলাম, তাহলে একদম সোজা বরাবর, তা আমাদের কোণের তো সংজ্ঞা হচ্ছে দুইটি সরলরেখা কোনো বিন্দুতে মিলিত হলেই কোণ উৎপন্ন হবে। তাহলে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা এখানে মিলিত হয়েছে, তাহলে এখানে কি কোনো কোণ উৎপন্ন হয়েছে? অবশ্যই হয়েছে। তাহলে এই কোণটা একদম দুইটা সরলরেখা, দেখুন বিপরীতদর্শী প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করেছে, এটা হচ্ছে সরল কোণ। আমরা সহজভাবে মনে রাখবো 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। এখন এখান থেকে যদি আপনার বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসে যে এক সরল কোণ সমান কত সমকোণ, তাহলে বুঝে নেবেন যে এক সরল কোণ মানে 180 ডিগ্রি আর সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে কয়টা 90 ডিগ্রিতে 180 হবে? আমাদের দুইটাতে হবে অবশ্যই। তাহলে সরল কোণের সংজ্ঞা কি? 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। এখানেই কোণ শেষ এমনটা না, আমরা যদি আরও বৃদ্ধি করি, এই রেখাটা এই দিকে গেছে, যদি আরও বৃদ্ধি করে ফেলি এই দিকে নিয়ে আসি, দেখুন এটা 180-র চেয়ে বড় হলো এই কোণটা, তাহলে এই কোণটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ, মানে এত বয়স হয়ে গেছে যে বৃদ্ধ একদম। তো এইখানে দেখবেন এই যে এই কোণটার পরিমাপ হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে দুই সমকোণ, তাহলে 180 ডিগ্রি বা দুই সমকোণের চেয়ে বড়, কিন্তু 360 ডিগ্রি বা 4 সমকোণের চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলবো। 360 ডিগ্রি মানে এই রেখাটাকে ঘোরাতে ঘোরাতে আমরা যদি এই পর্যন্ত আনি, এনে এই পর্যন্ত রাখলাম, ধরলাম এইটা হচ্ছে 359 ডিগ্রি, এই যেখানে কোণটা উৎপন্ন হলো এটা ধরলাম 359 ডিগ্রি, তারপর যদি 1 ডিগ্রি হয়ে এইটার উপর চড়ে যায় তাহলে কি হবে? এখানে তো কোণই হবে না। এজন্য এই কোণটার একটা লিমিট আছে, 180 ডিগ্রি এর চেয়ে বড়, 180 ডিগ্রি বা দুই সমকোণের চেয়ে বড় এবং 360 ডিগ্রি বা 4 সমকোণের চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এতক্ষণে আমাদের 10টি জ্যামিতিক সংজ্ঞা শেষ হয়ে গেছে। এবারে আমরা জানবো আরও দুইটি গুরুত্বপূর্ণ কোণ সম্পর্কে।
প্রথমে আসি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, তো বিপ্রতীপ কোণ কী জিনিস সেটা আমরা একটু জেনে নেই। কোনো কোণ ধরলাম এটা 50 ডিগ্রি একটা কোণ, 50 ডিগ্রি একটা কোণ, তো কোনো কোণের বিপরীত রশ্মিদ্বয়কে বর্ধিত করলে, এই রশ্মিটাকে যদি এইদিকে বাড়াই আমি এবং এই রশ্মিটাকে যদি আমি এইদিকে বৃদ্ধি করি, দেখুন কোনো কোণের, এইটা কোণ ছিল আমার, এই কোণটা, তার বিপরীত রশ্মিদ্বয়কে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয়, কোনো কোণের বিপরীত রশ্মি দুটি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ সর্বদাই সমান হয়ে থাকে। আমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে হাজার হাজার প্রশ্ন এসে থাকে যে 50 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত, অবশ্যই 50 ডিগ্রি, মানে বিপ্রতীপ কোণ সর্বদাই সমান হয়। তাহলে যদি বলে 40 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত, অবশ্যই 40 ডিগ্রি। তাহলে আমরা জানলাম বিপ্রতীপ কোণের সংজ্ঞা, কোনো কোণের বিপরীত রশ্মি দুটি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়ে থাকে। তাহলে এবারে আমরা জানবো পূরক কোণ কী জিনিস। পূরক কোণের সংজ্ঞা দিতে গিয়ে আগে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে সমকোণ। তো সমকোণ আমরা জেনে এসেছি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণের সমান কোণকে সমকোণ বলে। তো পূরক কোণটা কি, এই 90 ডিগ্রি কোণকে যদি দুই ভাগে আমি ভাগ করি, সেটা ছোট হোক বড় হোক সমান হোক, এই যে ধরলাম এইটা হচ্ছে 20 ডিগ্রি, এইটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে দেখুন 70 আর 20 তো অবশ্যই 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই যে 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা সমান কিংবা অসমান দুই ভাগে ভাগ করি, তাহলে যে দুইটা ভাগ পাবো একটাকে অপরটার পূরক বলবে। মানে এই কোণটাকে, এই 20 ডিগ্রিকে বলবো 70-এর পূরক, আবার 70-কে বলবো এই 20-এর পূরক। তাহলে সংজ্ঞাটা হবে যদি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। এখন আপনার প্রিলি পরীক্ষা বা এমসিকিউয়ে আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে অবশ্যই 50 ডিগ্রি হবে। এই দুই ভাই মিলে তো হবে 90 ডিগ্রি, তাই না? তাহলে একটা যদি 40 হয় তাহলে অপরটা তো অবশ্যই 50। একটা যদি 89 ডিগ্রি হয় 89, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আর এর পূরক কোণটা পরিমাপ কত। এবারে আমরা জানবো সম্পূরক কোণ কী জিনিস। পূরকের মতোই একটা ব্যাপার, যদি দুইটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটার। তো আমরা এতক্ষণে 13টি সংজ্ঞা জেনে নিয়েছি। আপনারা আমাদের পরবর্তী 3টি ক্লাস করার জন্য আমাদের এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নেবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরবর্তী 4টি ক্লাস ধারাবাহিকভাবে আপনার সামনে চলে যাবে। আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে 4টি ক্লাস মিলিয়ে একসাথে দেখতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।